আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি আমার পড়াশোনার পাঠটা শুরু করতে যাচ্ছি। তো আমরা সবাই জানি যে নতুনভাবে আইসিটি যোগ হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে প্ল্যাটফর্মে। তো আমাদের স্বপ্নপূরণ কোচিংয়ের আন্ডারে আমরা আইসিটির বিভিন্ন পার্টগুলো দেখাচ্ছি যে কিভাবে করা যায়, কিভাবে আসবে বা কোন পদ্ধতিতে গেলে কি কাজ হবে। সো ওই লেকচারের আন্ডারে আজকে আমি শেখাতে যাচ্ছি সি প্রোগ্রামিং। সবাই তোমরা যারা আসো তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে আজকে ফ্রিতে এটা শিখে নিতে পারো, বা বা অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নাই। আর হচ্ছে গিয়ে বন্ধু বান্ধবদের মেনশন দাও যারা তোমাদের ডিস্টেন্স ফ্রেন্ড আছে তাদেরকে, যাতে একই সাথে তোমরা শিখতে পারো। আর কে কোথা থেকে জয়েন করছো আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সি প্রোগ্রামিং এর আজকের এই পড়াশোনার পাঠটুকু। তো প্রথমেই দেখা যাচ্ছে যে আমাদের বেসিক কথা আসছে, আসলে কম্পিউটার প্রোগ্রামিং চলে আসে। কম্পিউটার প্রোগ্রামিংটা কি আসলে আমাদের জন্য? কম্পিউটার প্রোগ্রামিং আসলে কিছু না, আমাদের হচ্ছে কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে বোঝানোটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে কি, অনেকগুলো স্টেটমেন্টের একটা মানে কি বলা যায়, অনেকগুলো স্টেটমেন্টের একটা সমাহার, যেখানে বলে দেওয়া হচ্ছে যে কম্পিউটারকে তুমি এই কাজটা করো, এই স্পেসিফিক কাজটা করো। ধরা যাক আমরা ক্যালকুলেটর কথাই ধরি, সবচেয়ে ইজি ওয়ে। যে ক্যালকুলেটরকে আমরা কি বলি, যে দুইটা সংখ্যা যোগ করো, দুইটা সংখ্যা বিয়োগ করো, বা দুইটা সংখ্যা গুণ করো, ভাগ করো, ইত্যাদি ইত্যাদি। তো ক্যালকুলেটরটা কি? ক্যালকুলেটরটা একটা ম্যানুয়াল প্রোগ্রাম, যেখানে বলে দেওয়া হয়েছে যে যোগ করতে বা বিয়োগ করতে বা গুণ করতে বা ভাগ করতে। তেমনি ওই ক্যালকুলেটরটা আমরা আসলে ওই সি প্রোগ্রামিং বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলা হোক না কেন, কম্পিউটারকে আসলে কম্পিউটারের মাধ্যমে আমরা এটা নিজেরাই তৈরি করে নিতে পারি, যদি আমাদের সি প্রোগ্রামিংটা আয়ত্ত থাকে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আয়ত্ত থাকে। তো আমাদের এই ইন্টার লেভেলে স্টুডেন্টদের জন্য সি প্রোগ্রামিংটা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আমাদের বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে যে কিভাবে কি করা যায়, বা দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ বা লুপ, অনেক অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। সো আমরা দেখি কি আছে আমাদের সাথে। যে কম্পিউটার প্রোগ্রামিং ফার্স্ট অফ অল, সেখান থেকে আসে পার্ট, আসে দুইটা পার্ট, স্ট্রাকচার্ড আর অবজেক্ট ওরিয়েন্টেড। তো আমরা যদি বলি স্ট্রাকচারটা কি আর অবজেক্ট ওরিয়েন্টেডটা কি, স্ট্রাকচারটা হচ্ছে গিয়া সহজ কথায় বলতে গেলে যে পুরা প্রোগ্রামটাকে আসলে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। যে ধরো আমি একটা সরল করব, সরলে কি থাকে, অনেকগুলো যোগ থাকে, বিয়োগ থাকে, গুণ থাকে, ভাগ থাকে। তো আমি যোগের কাজটি স্পেসিফিকলি আলাদা করব, তারপর গুণের কাজটা আলাদা করব, তারপর বিয়োগের কাজটা আলাদা করবো। এইগুলো কম্পিউটারকে আলাদা আলাদা স্টেটমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে এই কাজটুকু আগে হবে, এই কাজটুকু পরে হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা হচ্ছে গিয়া একটা অবজেক্টের আন্ডারে কাজ করা হয়, অনেকটা রোবোটিক টাইপ। যে একটা রোবটকে তুমি একটা কাজ দিলা, বা একটা রোবটকে আরেকটা কাজ দিলা, ওই রকম আর কি। সো দুইটা জিনিসকে পার্ট করলে কম্পিউটার প্রোগ্রামিং কি স্ট্রাকচার্ড আর অবজেক্ট ওরিয়েন্টেড দুইটা আলাদাভাবে ভাগ করা যায়। তো আমরা যেটা শিখতে যাচ্ছি সি প্রোগ্রামিং, সেটা স্ট্রাকচার্ড ওরিয়েন্টেড বা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর আওতায় পড়ে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা সি প্লাস প্লাস বা জাভা ওই টাইপ পড়ে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আসলে সি প্রোগ্রামিংয়ে। সি প্রোগ্রামিংটা কি? আচ্ছা, তাহলে সি প্রোগ্রামিংয়ে শিখতে হলে অলরেডি আমরা তো আয়ত্তে আছে এই জিনিসগুলো। তারপরেও আমরা একটু ডিটেলসে যাই। যে সি প্রোগ্রামিং আন্ডারে আছে লাইব্রেরি ফাংশন, হেডার ফাইল, তারপর ডিবাগিং, কম্পাইলিং, মানে বেসিক জিনিসপত্র। যে ফার্স্ট অফ অল লাইব্রেরি ফাংশনটা কি? লাইব্রেরি ফাংশন হচ্ছে গিয়া কিভাবে বলা যায়, সি প্রোগ্রামিংটা আসলে কি? সি প্রোগ্রামিংটা হচ্ছে গিয়া ফার্স্ট অফ আমি কিছু জিনিস, আমি প্রোগ্রামটা বানানোর পর কি করবো এক্স্যাক্টলি, প্রোগ্রামটা বানানোর পর আমি ফার্স্টে হচ্ছে গিয়ে ইনপুট দিব, তারপর সে অনুযায়ী প্রোগ্রাম অনুসারে কম্পিউটার আমাকে আউটপুট দেবে। তো ওই ইনপুট বা আউটপুট, ইনপুট দেয়া বা আউটপুট নেয়া, এই জিনিসগুলোর আন্ডারে পড়ে লাইব্রেরি ফাংশন, যেখানে আমাকে বিল্ট ইন কতগুলো ফাংশন দিয়ে দেওয়া আছে। যেই ফাংশনগুলোকে আমি কমান্ড দিব যে তুমি ইনপুট দাও বা আউটপুট দাও। তো লাইব্রেরি ফাংশনের আয়তায় কি কি পড়ে আমি একটু দেখাচ্ছি, তো কাজ করে নাকি। লাইব্রেরি ফাংশনের আন্ডারে আমরা যদি বলি স্ক্যানএফ একটা ফাংশন আছে, যেখানে কিনা আমি স্পেসিফায়ার দিয়ে দিব, তারপরে হচ্ছে গিয়া ধরে নিই এটা। আচ্ছা, এক সেকেন্ড। তো লাইব্রেরি ফাংশনের আন্ডারে আমাদের ফার্স্ট অফ অল আছে স্ক্যানএফ, তারপর আছে প্রিন্টএফ আছে, যেখানে এখানে কি হয়েছে, স্ক্যানএফ
স্ক্যানএফ ফাংশনটার কাজ হচ্ছে কি, আমি একটু আগে বললাম যে ইনপুট আউটপুটের কাজগুলো সাধারণত লাইব্রেরি ফাংশন আমাদের জন্য করে থাকে। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমি হচ্ছে কম্পিউটারকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ডাটা ইনপুট নিতে বলি আর কি সাধারণত। আর তেমনিভাবে প্রিন্টের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে সেটা আমরা শো করতে বলি। তো এখন কোশ্চেন আসতে পারে ভ্যারিয়েবলটা কি। ভ্যারিয়েবলটা কি বুঝতে হলে আমরা হচ্ছে গিয়ে একটা পাত্রের ধারণা নিয়ে আসতে পারি, যে ধরো আমাদের কাছে একটা ঝুড়ি আছে, ওই ঝুড়িতে আমরা হচ্ছে কিছু রাখলাম বা কিছু রাখতে বললাম, তো স্ক্যানএফ ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে কম্পিউটারকে বলি যে ওই ঝুড়ির মধ্যে কোনো একটা ভ্যালু রাখো, বা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা বলি কি ওই ঝুড়িতে যে ভ্যালুটা আছে সেটা আমাদের দেখাও। তো স্ক্যানএফ, প্রিন্টএফ এরকম আরও অনেক লাইব্রেরি ফাংশন আছে যেগুলোর সাহায্যে আমরা সি প্রোগ্রামিংটা আরও ইজিলি কাজগুলো করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে হেডার ফাইল। হেডার ফাইল জিনিসটা কি? হেডার ফাইল জিনিসটা হচ্ছে গিয়ে এই যে লাইব্রেরি ফাংশনগুলো আছে স্ক্যানএফ, প্রিন্টএফ বা ইন্ডেল ইত্যাদি লাইব্রেরি ফাংশনগুলোকে তো আমাদের একটা লাইব্রেরিতে স্টোর করা আছে। তো সি প্রোগ্রামিং যখন আমরা করি বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন কোড ব্লগস বা আরও অন্যান্য মাধ্যম আছে, তো ওই মাধ্যমগুলোতে ওই লাইব্রেরি ফাংশনগুলোকে ইনক্লুড করার যে ব্যাপারটা সেটা আমাদের করে হেডার ফাইল। হেডার ফাইল জিনিসটা আছে কি, আমরা হচ্ছে গিয়ে এভাবে লিখি যে ইনক্লুড stdio.h। এটা লেখার মাধ্যমে কি হয়, ওই stdio.h এর মধ্যে যেই সব বিল্ট ইন ফাংশনগুলো আছে লাইব্রেরি ফাংশন, ওই ফাংশনগুলো আমাদের ইনক্লুড হয়ে যায়। তার ফলে আমরা হচ্ছে স্ক্যানএফ, প্রিন্টএফের সুবিধাটা পেতে পারি। তার মানে আমরা যখন ইনক্লুড stdio.h লিখে ফেলি একটা সি প্রোগ্রামিংয়ে, তার মানে হচ্ছে গিয়া ওইখানকার লাইব্রেরি ফাংশন যেমন স্ক্যানএফ, প্রিন্টএফ ওই কাজগুলো আমরা ইজিলি করতে পারি। হেডার ফাইলের পরে হেডার ফাইলের হেডার ফাইলের পরে আমাদের হচ্ছে গিয়ে মেইন ফাংশন থাকে, কিন্তু হেডার ফাইলের মেইন ফাংশনের মধ্যবর্তী যে জায়গাটা, ওই ওই জায়গাটা হচ্ছে কি আমরা অনেক গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কাজ করতে পারি। এখন আসি ভ্যারিয়েবল, যখন আমি একটু আগেই বুঝাইছি ভ্যারিয়েবল একটা পাত্রের সাথে তুলনা করছি, তেমনিভাবে ওই জায়গাটুকুতে আমরা হচ্ছে যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি সেটাকে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল। তেমনিভাবে মেইন ফাংশনের ভিতরে আমরা আলাদাভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটাকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। এখন এই দুইটার মধ্যে পার্থক্য একটু আমরা ওই ইংরেজি শব্দটার অর্থগত চিন্তা করলে একটু বুঝতে পারি যে গ্লোবাল শব্দটার অর্থ কি, বৈশ্বিক, অর্থাৎ ওই ভ্যালুটার মান সর্বক্ষেত্রেই সেমই থাকবে। গ্লোবাল জিনিসটা হচ্ছে গিয়া সর্ব জায়গায় সেমই থাকবে। অর্থাৎ আমি যদি বলি যে একটা পাত্রের মধ্যে যে ভ্যালুটা আছে সেটার মান 5, তার মানে পুরো প্রোগ্রাম জুড়ে ওই ভ্যালুটা 5ই থাকবে, এর বেশি কম হবে না কোনো কিছু। কিন্তু লোকালি যদি আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি, অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে, যেটা আমরা এখানে দেখতেছি যে মেইন ফাংশনের ভিতরে যদি আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি, সেই ক্ষেত্রে ওই ভ্যালুটা, ওই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? আমরা যেভাবে চেঞ্জ করবো সেভাবেই চেঞ্জ হবে। আচ্ছা, তারপর মাঝখানের জায়গাটার পর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ডিবাগিং অ্যান্ড কম্পাইলিং। অ্যান্ড আসি কি, একটা সি প্রোগ্রাম আমরা বানায় ফেললাম, অলরেডি সি প্রোগ্রাম আমাদের রেডি করা আছে। এখন সি প্রোগ্রাম যে প্রথমে আমরা বানাইছি, এই সি প্রোগ্রামটা আমরা যখন কম্পাইল করতে যাব, মানে আমরা যখন বিল্ড করব সি প্রোগ্রামটা, তখন দেখা যাবে যে আমাদের অনেক কিছু ভুল আছে। স্বাভাবিক, মানুষের তো ভুল হইতেই পারে, যে আমরা কোনো জায়গায় লিখলাম যে স্ক্যানএফ লিখতে গিয়ে আমরা লিখলাম স্ক্যান ডি। তো এই যে বানানগত যে ভুল বা অপারেটরগত অনেক ভুল আছে, এই ভুলগুলো আমাদের হচ্ছে গিয়ে যেই প্ল্যাটফর্মে আমরা করব, ওই প্ল্যাটফর্মে আমাদের লাল এরো চিহ্ন দিয়ে দেখাই দেবে। তো ওই লাল এরো চিহ্নগুলো দেখে দেখে আমরা যখন ওই জিনিসগুলোকে ঠিক করব, ওইটাকেই ডিবাগিং বলে আলটিমেটলি। মানে কি, মানে আমি একটা প্রোগ্রাম যখন বানাইলাম, ওই প্রোগ্রামের যে কি ভুল আছে ওই ভুলগুলো আবার শুধরিয়ে নেওয়াটাকেই বলা হয় ডিবাগিং। আর যে ভুল থাকে সেটাকে বলা বাগ। তার মানে কম্পিউটার বাগকে ঠিক করাকেই বলে আমাদের কম্পিউটার মানে প্রোগ্রাম ডিবাগিং। আর কম্পাইলিং তো বললামই, কম্পাইলিং হচ্ছে তুমি যখন প্রোগ্রামটা রান করবা, তারপর হচ্ছে প্রোগ্রাম নিজেদের মধ্য থেকে ওই জিনিসটাকে, পুরো প্রোগ্রামটাকে একসাথে কম্পাইল করে তারপরে ডিজায়ার্ড রেজাল্ট দেয় আমাদেরকে। তো আমরা বেসিক স্ট্রাকচার, যে একটা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার কিরকম হতে পারে আমি এখানে দেখাচ্ছি। লোড, এটাই বলতে পারবো। একটা সি প্রোগ্রামিং বেসিক স্ট্রাকচার অনেকটা এরকম হয়, যেখানে এটা হচ্ছে আমার
হেডার ফাইল, একটু আগে যেটা বললাম যে হেডার ফাইল ইনক্লুডের মাধ্যমে আমরা বিভিন্ন বিল্ট ইন ফাংশনকে এই প্রোগ্রামে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে আমার ডেফিনেশন সেকশন, মানে এখানে আমরা কোনো কিছুর মান ডিফাইন করে দিতে পারি যে এই ভ্যালুটার মান এই। তো কম্পিউটার যেহেতু জানে না পাই এর মানটা কত, সেজন্য আমি এখানে ডিফাইন করে দিলাম পাই এর মান 3.1416। তার মানে আমি যখনই প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো জায়গায় পাই লিখবো, পিআই লিখবো, তার মানে সে এই ভ্যালুটাকে ওইখানে অ্যাসাইন করে দিবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমার মেইন ফাংশন, যেটার ভিতরে আমি পুরো কাজটুকু করব। এখন মেইন ফাংশনের ভিতরে আমি কি কাজ করব? মেইন ফাংশনের ভিতরে কাজ করতে হলে আমার আসলে বুঝতে হবে যে আমার কাজটা কি। প্রথমত আমার একটা কাজ লাগবে, যে কাজটা আমি করব এই প্রোগ্রামটার মাধ্যমে। তো প্রথমত আমাদের যখন কোনো একটা কাজ আমরা পাবো, ধরা যাক দুইটা সংখ্যা যোগ করতে বললো আমাদের, তো আমরা কি করব, দুইটা সংখ্যা যোগ করার জন্য আমাদের কি কি স্টেপ আছে সেটা আমরা ওই একটু আগে সুডো কোডের মাধ্যমে করে ফেলবো। আমরা এই এই এখন যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এর আগের চ্যাপ্টারেই আমাদের অ্যালগোরিদম বা সুডো কোডের যে পড়াশোনাটা আছে সেটা নিশ্চয়ই আমরা জানি। তো ধরা যাক আমাদের বললো যে দুইটা সংখ্যা যোগ করো, এ আর বি যোগ করো, এ আর বি যোগ করে অ্যান্সার কি সেটা আমাদের দেখাও, এটা আমাদের দেখাইতে বললো। তো আমরা কি করবো, আমরা ফার্স্ট অফ অল আমাদের এ আর বি যেহেতু আমাদের যোগ করতে বলছে, তো আমাদের ফার্স্ট অফ অল এটা আমাদের কি, এর ভ্যালুটা আমাদের জানতে হবে। তারপর আমাদের জানতে হবে বি এর ভ্যালু কি। তারপর যে দুইটা ভ্যালু আমরা জানলাম এই দুইটা ভ্যালুকে আমাদের যোগ করতে বলতে হবে। তার মানে ফার্স্ট অফ অল আমরা কি জানতে হবে, এ এর ভ্যালু আমাদের জানতে হবে। তারপর জানতে হবে বি এর ভ্যালু কি। তারপর দুইটা ভ্যালু আমরা যখন জানলাম, তারপর আমাদের একটা কমান্ড দিতে হবে যে এ আর বি দুইটা যোগ করো, এ আর বি যোগ করো। আর থার্ড এবং লাস্ট, ফোর্থ এবং লাস্ট কমান্ডটা আমাদের দিতে হবে যে এ আর ভ্যালু, যে এ আর বি যে আমি যোগ করছি সেটা আমি কোনো এক জায়গায় রাখো। তো আমরা ধরো এটা রাখলাম সি এর মধ্যে, এবং ওই সি এর ভ্যালুটা আমাদের দেখাও, সি এর ভ্যালুটা দেখাও। তার মানে আমরা যখনই একটা কাজ পাবো, একটা প্রোগ্রাম করার জন্য আমাদের কোনো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তো আমরা হচ্ছে ওই কাজটাকে হচ্ছে পার্ট বাই পার্ট ভাগ করে ফেলবো, যেটা আমরা একটু আগেই বললাম যে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের কাজ। স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে করা হয় কি, স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে আমাদের যখনই একটা কোনো প্রোগ্রাম করতে বলা হয়, আমরা ওই প্রোগ্রামটাকে পার্ট বাই পার্ট ভাগ করে ফেলি। যদি দেখা এখানে যেমন দেখানো হয়েছে এ প্লাস বি যদি আমাদের যোগ করতে বলা হয়, তাহলে আমরা কি করবো, আগে এ এর ভ্যালুটা আমাদের জানা লাগবে, সেখান থেকে বি এর ভ্যালু জানা লাগবে। তারপর আমরা যখন দুইটা ভ্যালু অলরেডি জেনে ফেলছি, তারপর আমরা বলবো যে এ প্লাস বি যোগ করো, তারপর যোগ করে সেটা সিতে রাখো। সি কে এখানে, আচ্ছা ভালো কথা, এখানে হচ্ছে এ বি সি, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, ভ্যারিয়েবল জিনিসটা আরেকটু স্পেসিফাই করি, যে কম্পিউটারে হয় কি, কম্পিউটার র্যামের মধ্যে কি হয়, অনেকগুলো স্পেস আছে, ছোট 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 ভাগ করা অনেকগুলো স্পেস। এই প্রত্যেকটা স্পেসকে বলা হয় স্লট। তো ওই স্লটগুলোতে হচ্ছে গিয়া এই এ এর ভ্যালু, বি এর ভ্যালু, এরকম নিউমেরিক ভ্যালু বা ক্যারেক্টার ভ্যালু এগুলো আমরা রাখতে পারি। ধরে নিলাম বি ইজ ইকুয়াল টু 5, সি বি ইজ ইকুয়াল টু 6, এ ইজ ইকুয়াল টু 5। তো এই ভ্যালুগুলা এগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু। আচ্ছা, এটা একটু পরে আসতেছি যে ইন্টিজার কি। তো আমরা যখন এর ভ্যালুগুলো আমরা ওখানে যখন ডিনোট করে দিই, তো ওই স্লটের মধ্যে কম্পিউটার করে কি, সেগুলো অ্যাসাইন করে দেয়। তারপর যখনই আমরা আবার যখন রিকল করি, তারপর সেগুলো সে ওখান থেকে ডেকে এনে আবার ওই কোনো একটা অপারেশন করে, যেমন এখানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি অপারেশন। আচ্ছা, তো আমরা প্রোগ্রামিংয়ে যাই। প্রোগ্রামিংয়ে করতে হবে কি, আমাদের ফার্স্টে কি করতে হবে, এ এর ভ্যালু নিতে হবে। তো এর ভ্যালু নেওয়ার জন্য আমরা আগে একে ডিক্লারেশন করতে হবে যে এ জিনিসটা কি। তো আমরা করলাম কি, ইন্ট এ। এখানে কি লিখলাম, এখানে হচ্ছে গিয়ে তিনটা জিনিস আমি যদি পার্ট করি, যে ইন্ট একটা জিনিস, এ একটা জিনিস, আর এখানে সেমিকোলন একটা জিনিস। এই তিনটা জিনিস কেন লিখলাম, ফার্স্ট অফ অল ইন্টটা হচ্ছে আমার ডাটা টাইপ। ডাটা টাইপ কি, কম্পিউটারে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওই ভ্যারিয়েবলগুলো অনেকগুলো টাইপের হয়। যেমন আমরা এখানে একটু ভ্যারিয়েবল টাইপ যদি লিখি, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, আর ফোর্থ হচ্ছে কি আমার ডাবল। এগুলো সবগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েবলের টাইপ বা ডাটা টাইপ একে বলা হয়।
তো হচ্ছে ক্যারেক্টার কি, ক্যারেক্টার হচ্ছে কি আমরা যখন কোনো একটা অ্যালফাবেটিক কোনো কিছু আমাদের দেখানোর প্রয়োজন হবে, বা আমরা ধরো কোনো একজনের নাম প্রিন্ট করতে বলবে, নাম দেখাতে বলবে আমাদের এখানে, তো নাম দেখাইতে হলে কি হবে, নাম দেখানোর জন্য আমরা অবশ্যই অনেকগুলো ক্যারেক্টারের একটা সমষ্টি নিতে হবে। তো যদি আমরা যদি আলাদা আলাদা ক্যারেক্টার চিন্তা করি, যেমন ধরি কারো নাম হচ্ছে গিয়ে রহিম, রহিমের নাম দেখানোর জন্য আমরা কি কি লাগবে, আর লাগবে, এ লাগবে, এইচ লাগবে, আই লাগবে, এম লাগবে। এখানে প্রত্যেকে না কয়টা ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার। তো আমি ইচ্ছা করলে চাইলে এই 5টা ক্যারেক্টারকে আলাদা আলাদা শো করতে পারি, অর্থাৎ আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে বলে দিতে পারি যে রহিম একটা ভ্যারিয়েবলের আন্ডারে, এ একটা ভ্যারিয়েবলের আন্ডারে, এইচ একটা ভ্যারিয়েবলের আন্ডারে, আই একটা আন্ডারে, আর এম আরেকটা ভ্যারিয়েবলের আন্ডারে। অর্থাৎ 5টা ভ্যারিয়েবল আমি যদি প্রিন্ট করে দিই তাহলে আমার নামটা শো করবে। তেমনিভাবে ইন্টিজারও একটা ভ্যারিয়েবল টাইপ, যেটা কি করে, যেটার বাংলা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমাদের যদি 1, 5, 2, 7 এগুলো দেখাইতে হয়, বা এগুলো কোনো একটা ভ্যারিয়েবলে রাখতে হয়, সেখানকার ভ্যারিয়েবলের ডাটা টাইপটা আমরা দিব ইন্টিজার। তেমনিভাবে ফ্লোট আছে, ডাবল আছে। ফ্লোট কি, ফ্লোট হচ্ছে দশমিক, ছোট দশমিক ভগ্নাংশের জন্য। আর হচ্ছে গিয়া ডাবল হচ্ছে গিয়া একটু বড় রেঞ্জের, অর্থাৎ হচ্ছে গিয়া দশমিকের পরও ধরো 10 থেকে 12 বা 15 সংখ্যার আছে, তখন আমরা ডাবল ইউজ করি। আর ফ্লোট হচ্ছে দশমিকের পরে ধরো 2, 4 ইত্যাদি আছে, 2, 4 ঘর যাওয়া লাগবে, এই ক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করি। তো আমরা যদি ভ্যারিয়েবলের টাইপগুলো দেখি আরেকবার, সেখানে আছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। তো আমরা এখানে লিখলাম ইন্টিজার। কেন ইন্টিজার লিখলাম, কারণ আমাদের এখানে 2টা পূর্ণ সংখ্যা যোগ করতে বলা হয়েছে। যে এই টাস্কটা যদি আমরা আলাদা করি, যে এই টাস্কের মধ্যে আমাদের বলা হয়েছে 2টা পূর্ণ সংখ্যা যোগ করো, যেহেতু আমাদের বলেই দেওয়া হয়েছে স্পেসিফিকলি 2টা পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা ইন্টিজার ডেটা টাইপ নিলাম। ইন্টিজার ডেটা টাইপকে ডিক্লেয়ার করার জন্য আমরা সংক্ষেপে লিখি ইন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন ইন্ট লেখার পর আমি লিখলাম যে এ দিয়ে আমি কি বুঝাইলাম আলটিমেটলি কম্পিউটারকে, এ দিয়ে আসলে কম্পিউটারকে কিছুই বোঝানো হয় নাই। কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তুমি র্যামের স্লটের মধ্যে যেই জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটার নাম এ দিয়ে অ্যাসাইন করে দাও। অর্থাৎ র্যামের মধ্যে কিন্তু অনেক জায়গা ফাঁকা থাকে। আমরা যখন কম্পিউটার ওপেন করি, ধরো আমরা কোনো একটা কাজ করতেছি, আমরা ব্রাউজিং করতেছি বা মুভি দেখতেছি, কোনো একটা জিনিস করতেছি, ওইখানে র্যামের পুরো অংশটা কিন্তু যায় না, কিছু অংশ ফাঁকা থাকে। ওই ফাঁকা অংশটুকুতে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করব, তখন সেই ভ্যারিয়েবলের একটা নাম দিতে হয়। এই জন্য আমরা নিজেরাই নাম দিয়ে দিলাম যে ইন্ট এ। এখান থেকে এই নির্দেশনা, এই কমান্ডের মাধ্যমে বলা হইলো যে কম্পিউটারকে, যে তুমি র্যামের মধ্যে একটা জায়গা নাও এবং সেই জায়গাটার নাম দিয়ে দাও এ, অর্থাৎ ওই ভ্যারিয়েবলটার নাম এ দিয়ে অ্যাসাইন করো। আর লাস্টে যেই জিনিসটা আছে সেমিকোলন, সেটা হচ্ছে বলা যায় সি প্রোগ্রামিং এর প্রাণ। কারণ কি, পাংচুয়েটর না ছাড়া কোনো একটা কমান্ড লাইন কি শেষ হয়েছে না শুরু হয়েছে কিছুই বুঝবে না আসলে কম্পিউটারকে এই সেমিকোলনের মাধ্যমে বা পাংচুয়েশন সাইনের মাধ্যমে বোঝানো হয় যে এই কমান্ডটা এখানে শেষ হয়েছে। তার মানে আমাদের যদি আমরা দেখি, আমাদের 2টা সংখ্যা যোগ করার যে কাজটা, সেই কাজটার ফার্স্ট পার্টটা আমরা কিন্তু করে ফেলছি, যে এর ভ্যালুটা অ্যাসাইন করো। অবশ্যই। আচ্ছা, এর ভ্যালুটা তাহলে আমরা হচ্ছে অ্যাসাইন করার জন্য আমরা ফার্স্টে এ কে ডিক্লারেশন করে দিছি। এখন এর ভ্যালুটা তো আমরা জানি না, এর ভ্যালুটা হয় আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি যে এর ভ্যালু 5, অথবা আমরা কি করতে পারি, একটু আগে আমি বললাম যে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা কোনো জিনিস ইনপুট নিতে পারি। তো আমরা যদি ধরি ইনপুটই নিলাম, তাহলে আমরা কি করতে পারি, স্ক্যানএফ, তারপর এখানে লিখলাম %d, আর এখানে লিখলাম এ, এটার মাধ্যমে আবার সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো দেখো, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমি এখানে কি লিখলাম, আবার পার্ট বাই পার্ট আলাদা করি। আমরা হচ্ছে গিয়ে স্ক্যানএফ ফাংশনটা দিয়ে, আমি একটু আগে কি বলছিলাম, স্ক্যানএফ ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে ইনপুট নিতেছি। ঠিক আছে, স্ক্যানএফ ফাংশনটা দিয়ে আমরা যদি ইনপুট নিয়েই থাকি, স্ক্যানএফ ফাংশনটা আমরা লিখলাম, তারপর হচ্ছে ডাবল ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি হচ্ছে ডাবল কোটেশন দিয়ে আমি একটা জিনিস লিখলাম যে %d কি, এটাকে ফর্মালি বলা হয় যে ফরম্যাট স্পেসিফায়ার। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা যে একটু আগে এই যে ভ্যারিয়েবল টাইপগুলো লিখলাম, এই ভ্যারিয়েবল টাইপগুলোতে আমরা যখন ইন্টিজার বলি, ইন্টিজার দিয়ে সেখানে একটা পূর্ণ সংখ্যার জন্য জায়গা দখল করলো। কারণ কি, এখানে প্রত্যেকটা ডেটা টাইপের জন্য কম্পিউটার আলাদা আলাদা স্লট হচ্ছে গিয়ে অ্যাসাইন করে, যেহেতু শুধু হচ্ছে তাদের কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ারও আলাদা হয়। তো আমি হচ্ছে এখানে হচ্ছে লিখে দিচ্ছি যে কোনটার জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয়। এটার জন্য ইউজ করা হয় %c, এটার জন্য ইউজ করা হয় %d, আর এটার জন্য ইউজ করা হয় %f,
আর এটার জন্য ইউজ করা হয় পার্সেন্টেজ এলএলডি, ঠিক আছে। তো ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করি পার্সেন্টেজ সি, অর্থাৎ পার্সেন্টেজ সি যদি আমি স্ক্যানএফ ফাংশনের মাঝখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে লিখি, তার মানে কম্পিউটার বুঝতে হবে যে এখন একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য তৈরি হতে হবে। ইন্টিজার যদি পার্সেন্ট ডি দিই তাহলে একটা পূর্ণ সংখ্যা, পার্সেন্ট এফ দিলে একটা ফ্লোট সংখ্যা, আর ডাবল দিলে ডাবলের জন্য হচ্ছে পার্সেন্টেজ এলএলডি। তো আমরা যেহেতু বুঝেই গেছি আমরা একটা পূর্ণ সংখ্যা ইনপুট নিব, সেহেতু আমরা একটা পার্সেন্টেজ জি লিখলাম এবং তারপরে ডাবল কোটেশন শেষ হওয়ার পর আমি একটা কমা দিলাম, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার পরে আমার একটা কমা দিতে হবে। তারপর সেখান থেকে আমি লিখলাম যে অ্যান্ড স্পেস আন্ডার এ। এখানে এই সাইনটার কাজ কি? এই সাইনটার কাজ হচ্ছে গিয়ে এখন এ কে তো আমার মানে স্পেসিফাই করে দিতে হবে যে এ কোনটা। আমরা যদি এরকম লিখতাম যে অর্থাৎ এর মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে র্যামের মধ্যে কোন স্লটটা আমার হচ্ছে এই এর জন্য বরাদ্দ আছে সেটা আমরা বুঝিয়ে দিলাম কম্পিউটারকে। তার মানে আমাদের ফার্স্ট কাজটা কিন্তু এখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, যে আমরা হচ্ছে ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম, তারপর স্ক্যানএফ দিয়ে ওই এর ভ্যালুটা আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা যদি এই কাজটা করতে না চাই, অর্থাৎ আমরা যদি ইনপুট না দিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা তাহলে আরো সহজে কি করতে পারি, এর ভ্যালুটা আমরা বলে দিতে পারি যে এ ইজ ইকুয়াল টু 5, এইটা লিখে আমরা সেই সেমিকোলনটা দিয়ে দিতে পারি। এখন এ ইজ ইকুয়াল টু 5 মানে কি? আমি বলে দিলাম যে কম্পিউটারের যেই জায়গাটা র্যামের মধ্যে যেই স্লটটা নাম এ, সেই স্লটটার মধ্যে একটা ইন্টিজার ভ্যালু রাখো যার ভ্যালু হচ্ছে 5। এখানে ইন্টিজার ভ্যালু রাখো যার ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, তেমনিভাবে আমরা আরেকটা কাজ করতে পারি, ইন্টিজার বি, আবার বি এর জন্য আমরা নিব, বি এর ডিক্লারেশন করলাম, তারপর বি কে বলে দিলাম যে বি ইজ ইকুয়াল টু 6। এখন দেখো এই দুইটা কাজ আমরা আলাদা আলাদা করছি, যে ইন্টিজার এ একবার ডিক্লেয়ার করছি, ইন্টিজার বি একবার ডিক্লেয়ার করছি, তারপর এ এর মান দিছি 5, আবার বি এর মান দিছি 6। আচ্ছা, সেমিকোলন দিতে ভুলে গেছি আমি, ঠিক আছে। এখন এই সম্পূর্ণ কাজটা এই দুইটা আলাদা সেকশনে না করে একসাথেও করা যায়, যেটা আমাদের সময় এবং কষ্ট কম করে দেবে। আচ্ছা, আমরা কি বুঝতেছি না সবাই? আচ্ছা, তো আমরা যদি ওই কষ্টটা আমাদের একটু বাঁচাইতে চাই, সেহেতু আমরা কি করতে পারি, দেখো আমরা হচ্ছে গিয়ে এই এ কমা বি তারপর এবার সেমিকোলন দিয়ে লিখে দিতে পারি। অর্থাৎ এতে কি করলাম, আমি হচ্ছে গিয়ে দুইটা ইন্টিজার স্লট নিলাম কম্পিউটার র্যামের মধ্যে, যেখানে এ একটা স্লট, বি একটা স্লট। তারপর আমি বললাম যে এ এর মান 5 আর বি এর মান হচ্ছে 6। এখন আমাদের প্রথম দুইটা কাজ শেষ, যে আমরা এ এর ভ্যালু নিয়ে নিছি আর বি এর ভ্যালু নিয়ে নিছি, এ এর মান 5, বি এর মান 6। এখন আমাদের পরবর্তী কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের এ আর বিটাকে যোগ করতে হবে। তো এ আর বিটাকে আমি যদি যোগ করি, যোগ করার পর আমি একটা ভ্যালু পাবো, ওই ভ্যালুটাকে তো আমার কোনো এক জায়গায় রাখতে হবে যদি দেখাইতে চাই। তো ওই দেখানোর জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে সি, বুঝতে পারছি? সি আরেকটা ভ্যারিয়েবল। এখন সি এর মানটা কি হবে? সি এর মানটা হবে একদম সহজ, এ আর বি যোগ করে দিব আমরা। আমরা বলবো যে এ আর বি কে যোগ করো, তারপর যোগ করার পর যে মানটা হবে সেটা হচ্ছে সি, সেটা সি এর মধ্যে রাখো। তো রিটার্ন জিরোটা আমরা মুছে দিলাম, একটু পরে লিখবো আমরা। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা এখন 3 নাম্বার সেকশনটাও আমরা করে ফেলছি। এখন 4 নাম্বার কাজ হচ্ছে গিয়ে সি এর ভ্যালুটা দেখাও। সি এর ভ্যালুটা দেখাইতে বলছে। এখন দেখানোর জন্য আমরা আগের জায়গায় ফিরে যাই, যে এই প্রিন্টএফ ফাংশনটার কাজ আমরা করতে পারি। এখন প্রিন্টএফ ফাংশনটার কাজ কি আমি বলছিলাম, যে কোনো কিছু প্রিন্ট করে দেখানো, অর্থাৎ কোনো কিছু কোনো ভ্যারিয়েবলের মান দেখানো, কোনো ভ্যারিয়েবল কারো নাম দেখানো, কোনো একটি স্ট্রিং দেখানো। তো প্রিন্ট ফাংশনটা, এই বিল্ট ইন ফাংশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই সি এর ভ্যালুটা আমরা দেখাইতে পারি, যেটা আমাদের লাস্ট অপশন, মানে লাস্ট কাজটা আমাদের রয়ে গেছে সেটা। তো আমরা লিখবো কি, প্রিন্টএফ পার্সেন্টেজ কি প্রিন্ট করতেছে, আমি যেই ভ্যালুটা নিতেছি সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, সুতরাং আমি লিখবো যে পার্সেন্টেজ ডি, তারপর কাকে প্রিন্ট করতেছি, সি কে প্রিন্ট করতেছি আমরা, সুতরাং এই সি কে আমি লিখে দিলাম। তারপর আমরা হচ্ছে গিয়ে এটা না লিখলেও সমস্যা নেই। তো বেসিক জিনিস হচ্ছে গিয়ে মোটামুটি একটা সি প্রোগ্রামিংকে আমরা যদি ডিফাইন করি, সেটা হচ্ছে গিয়ে এরকম দাঁড়াচ্ছে। আমরা একটু মুছে দিলাম, আমরা হচ্ছে একটু মুছে দিলাম, একটু মুছে দিলাম। আচ্ছা, ওগুলো লাগবে না।
সো একটা বেসিক সি প্রোগ্রাম জাস্ট হচ্ছে গিয়ে এরকম একদম সিম্পল। আমরা যদি আরেকবার পুরো জিনিসটা একটু রিভাইজ করি যে কি হয়েছে আমি বুঝতে পারি নাই, তা আমি আরেকবার বলতেছি যে আমরা এই যে পুরা সি প্রোগ্রামটা লিখছি, এটা লিখছি হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার জন্য। অর্থাৎ দুইটা সংখ্যার যোগ আমরা তো অবশ্যই হাতে করতে পারি, যে এ এর মান 5, পি এর মান 6, সি এর মান কত হবে আমাদের দেখা দাও। তো এ আর 5 আর 6 যোগ করলে 11, সেটা আমরা মুখে বলে দিতে পারি। এখন এই মুখে না বলে আমরা যদি কম্পিউটারকে দিয়ে পুরো কাজটা করাই সেটা কিরকম হবে সেটা আমরা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে করতে পারি। তো আমি যদি আরেকবার বলি যে আমরা পুরো জিনিসটা কি করছি, আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ার করছি। কেন ডিক্লেয়ার করছি হেডার ফাইল? কারণ হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ারের মাধ্যমে আমি সবগুলো বিল্ট ইন ফাংশনকে পুরো প্রোগ্রামের মধ্যে একত্র করে নিলাম। তারপর হচ্ছে কি করছি, ডিফাইন পাই 3.1416, এটার মাধ্যমে কি করলাম, আমরা পাই এর মানটা ডিফাইন করে দিলাম। যদিও আমি এই পাইয়ের মানটা এখানে কোনো জায়গায় ইউজ করি নাই, কিন্তু পরবর্তী কোনো একটা প্রোগ্রামিং হয়তো আমরা ইউজ করতেও পারি যে পাইয়ের মান ধরো আমরা হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পারি না 2 পাই আর বৃত্তের পরিধি বা কিছু একটা, ও তখন আমাদের পাইয়ের মানটা আমাদের ইউজ করা লাগতে পারে। আচ্ছা, এই জন্য আমি লিখছি। তো আপাতত এই প্রোগ্রামের জন্য ডিফাইন পাইটা লাগে না, তাও আমি লিখলাম যে ডেফিনেশন পার্টটা দেখানোর জন্য। আচ্ছা, তার পরবর্তীতে আসি, আমরা আছে আমাদের কাছে আছে ইন্ট মেইন। এটার মাধ্যমে কি করলাম, যে এটা সামনের ভিতরে যা অংশটুকু আছে সেটা মেইন ফাংশনের অন্তর্গত, এটা বোঝানোর জন্য আমি লিখলাম। আচ্ছা, এখানে ভুলেও এই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে ভুলে গেলে হবে না, এই ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিসের জন্য, আমি আসলে এটা সিনক্রোনাইজেশনের জন্য। আচ্ছা, পরবর্তীতে আসি, আমরা লিখছি যে ইন্ট এ বি সি, তিনটা ক্যারেক্টার লিখলাম এ বি সি। এখানে এ বি সি না লিখে আমি যা ইচ্ছা তা লিখতে পারি। ধরি আমরা লিখতে পারি এ বি সি, কিন্তু আমরা যেহেতু নিচে করে ফেলছি এই জন্য আমরা আপাতত এ বি সি রাখলাম। যে কোনো কিছু লিখতে পারি আমরা, শুধুমাত্র ভ্যারিয়েবলের কিছু রুলস আছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ারের, ওই রুলসগুলো মেনে আমরা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো আমাদের বলছে যে দুইটা সংখ্যা, মানে আমাদের পুরো কাজটা হচ্ছে গিয়ে দুইটা সংখ্যা যোগ করা। তো দুইটা সংখ্যা যোগ করার জন্য আমরা ফার্স্টে কি করতে হবে, প্রথম সংখ্যাটা মান জানতে হবে। তো প্রথম সংখ্যাটা আমি হচ্ছে ডিক্লেয়ার করলাম যে এ হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা এবং তার মান হচ্ছে 5। তারপর বললাম যে বি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটা এবং বি এর মান হচ্ছে 6। তারপর বললাম যে সি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটা এবং যেটার মান আমরা জানি না, যেটার মান কোথেকে আসবে, এ আর বি এই দুইটা যোগ করার পরে আমরা পাবো। সো আমরা লিখলাম যে অ্যাসাইন করলাম সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আর প্রিন্ট এফ এর মাধ্যমে, প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ওইটা দেখা দিলাম যে সি এর মান এত। জাস্ট ইজি অ্যাজ দ্যাট। আচ্ছা, আমরা প্রথমে একটু কঠিন জিনিসের দিকে চলে গেছি। তো আমরা হচ্ছে গিয়া জিনিসটাকে আর একটু সহজ করার জন্য আমরা একটু পর্যন্ত তো আমাদের মোটামুটি বোঝা হয়েছে, আর ডাটা টাইপও আমি বুঝাইছি। আচ্ছা, আরেকটা জিনিস বোঝানো বাকি আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কি। ভ্যারিয়েবল তো আমি বুঝালাম যে চলক, ভ্যারিয়েবল। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল যখন আমরা করতেছি, দেখো এই এর মান 5, কিন্তু এই এর মানটা আমরা পরবর্তী জায়গায় চেঞ্জ করে দিতে পারি, এর মান 7। তাহলে কিন্তু আর এর মানটা চেঞ্জ হচ্ছে না। এর মানটা 5 ছিল আগে, আমি যখন লিখে দিলাম যে এর মানটা 7, তার মানে এর মানটা এখন চেঞ্জ হয়ে গেছে, এর মানটা এখন 7। তার মানে আমি যদি এখানে যোগ করি, এখন আমাদের অ্যান্সার কত দেখাবে, 5 আর 6 11 দেখাবে না, আমাদের দেখাবে 7 আর 6 13। বুঝতে পারছি? এখন এইটা কেন হয়েছে, এই পুরো জিনিসটা কেন হয়েছে, এটার জন্য আমরা আবার সেম এখানে চলে আসতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল, অর্থাৎ এটা আমি মেইন ফাংশনের ভিতরে ডিনোট করছি, এই জন্য এইটার মানটা আমি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারতেছি। কিন্তু সেম কাজটা আমরা যদি গ্লোবাল ভ্যারিয়েবলের জন্য করতাম, অর্থাৎ এই স্পেসে যদি আমি লিখতাম যে ইন্ট ডি ইজ ইকুয়াল টু 6, তারপরে আমি এখানে যতই চেঞ্জ করি সেটা চেঞ্জ হতো না, কারণ সেটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল। বুঝতে পারছি আমি আশা করি গ্লোবাল আর লোকালের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আসি স্পেশাল সিম্বল এবং পাংচুয়েটর, যেটার কথা আমি বললাম যে সেমিকোলন একটা পাংচুয়েটর, তারপর কমা একটা পাংচুয়েটর। এই কাজগুলো সেমিকোলন ডিনোট করে হচ্ছে গিয়ে কোনো একটা কমান্ডের শেষ। এখন আমি যখনই লিখলাম যে একটা সেমিকোলন, এইখানে একটা সেমিকোলন দিলাম, এর মান হচ্ছে গিয়ে আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন পয়েন্টটা শেষ। তারপর এখানে একটা সেমিকোলন দিলাম, এখানে অ্যাসাইনমেন্ট ডিক্লারেশনটা শেষ। অর্থাৎ প্রত্যেকটা ডিক্লারেশন যখনই আমার শেষ হবে, প্রত্যেকটি স্টেটমেন্ট যখনই আমার শেষ হবে, সেখানেই আমি একটা সেমিকোলন দিব। আর সেমিকোলন দিতে যদি আমি ভুলে যাই, তাহলে ওই যে প্ল্যাটফর্মে আমরা করতেছি, যেমন সাধারণত সবাই করি কোড ব্লকসে, ওই কোড ব্লকস আমাদের এরর দেখাবে যে তুমি এখানে একটা সেমিকোলন দিতে ভুলে গেছো, বা একটা লাল সাইন দিবে, একটা লাল বাটন দিবে, তো তুমি আবার খুঁজে 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 দেখবে যে সেমিকোলন, যেটা
প্রায় ক্ষেত্রে বিগিনার প্রোগ্রামারদের হয় যে তারা সেমিকোলন দিতে ভুলে যায়, কমা দিতে ভুলে যায়। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে কমার ক্ষেত্রে। দেখো আমরা হচ্ছে ডাবল কোটেশন ইউজ করার পর প্রিন্টএফের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার ডাবল কোটেশনের ভিতর লেখার পর আমরা এই কমাটা দিতে অনেক সময় ভুলে যাই। কমাটা না দিলে হবে কি, এই দুইটা জিনিসকে একসাথে ধরে নিবে সে। সুতরাং আমরা কমা দিয়ে আলাদা করবো যে এইটা ফরম্যাট স্পেসিফায়ার আর এইটা হচ্ছে তার নাম, যার ফরম্যাট স্পেসিফায়ার তার নাম। আচ্ছা আচ্ছা, এখানে আমরা হচ্ছে থার্ড আরেকটা জিনিস দেখতেছি, এটাও যেহেতু ডান, আমাদের আরেকটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন। এই জিনিসগুলো কি আমরা এটা তো স্বাভাবিক সেন্সে বলতে পারি যে দুইটা সংখ্যা যখন আমরা যোগ করি তখন অপারেন্ড কি, এক্সপ্রেশন কি, অপারেটর কি। আচ্ছা, আমরা যদি একটা এক্সপ্রেশন লিখি এখানে আলাদা করে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা লিখলাম এ যোগ বি ইজ ইকুয়াল টু সি। এখানে আমাদের অপারেটর কি কি? ফার্স্ট অফ অল আমাদের আছে অপারেটর। অপারেটর হচ্ছে কি, এই যোগ চিহ্নটা একটা অপারেটর, এই ইকুয়াল সাইনটা একটা অপারেটর। অর্থাৎ এগুলো পুরাটাই হচ্ছে গিয়া, অর্থাৎ যেই অপারেশনগুলো আমি করব, অপারেশনগুলো যেই সাইনের মাধ্যমে আমি বলে দিই যে এই অপারেশনটা করব, যোগের ক্ষেত্রে যোগ বা বিয়োগের ক্ষেত্রে বিয়োগ বা ইকুয়াল সাইনের ক্ষেত্রে ইকুয়াল সাইন, ওই সাইনগুলোই হচ্ছে আমার অপারেটর। আর অপারেন্টটা কি, যাদের উপর আমি অপারেশনটা করবো সেটা হচ্ছে অপারেন্ট। যেমন এখানে হচ্ছে এ একটা অপারেন্ট, বি একটা অপারেন্ট, সি একটা অপারেন্ট। আর এই পুরা জিনিসটা অর্থাৎ অপারেন্ট আর অপারেটর এই দুইটা মিলে যে জিনিসটা স্টেটমেন্ট বা যে কমান্ডটা হয় সেটা হচ্ছে আমার এক্সপ্রেশন। তাহলে এখানে হচ্ছে পুরা জিনিসটা একটা এক্সপ্রেশন। আর এগুলা প্রত্যেকটা এ বি সি এগুলা প্রত্যেকটা হচ্ছে একটা এক একটা অপারেন্ট। আর অপারেটর হচ্ছে কি, যেই অপারেশনটা করবো সেই অপারেশনের সাইনটা হচ্ছে আমার অপারেটর। আচ্ছা, আর মোটামুটি এখানে শেষ। আচ্ছা আচ্ছা, বাকি আমাদের কাছে যেই জিনিসটা বেঁচে আছে সেটা হচ্ছে লুপ। স্টেটমেন্টও আছে, সরি লিখতে ভুলে গেছি, স্টেটমেন্ট। আচ্ছা, প্রথমে আমরা লুপে যাই। লুপ জিনিসটা কি? সি প্রোগ্রামিংয়ে আমাদের হচ্ছে সি প্রোগ্রামিংটা আসলে বানানোই হয়েছে যাতে মানুষ এটাকে আর একটু আপডেট আপডেট হতে পারে, যে আর একটু ভালোভাবে ইউজ করা। দেখুন, যেমন আমি যদি একটা কথা বলি যে আমরা একটু আগে কি বলছিলাম যে ইন্ট মেইন ফাংশনের ভিতরে আমরা হচ্ছে মেইন কাজগুলো করি। ধরি আমাকে বলতে বলা হইলো যে স্টার এই সাইনটা আমাকে হচ্ছে 5 বার প্রিন্ট করতে বলা হইলো, 5 বার প্রিন্ট করতে বলা হইলো। তো আমি কি জানি, আমি প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমি হচ্ছে স্টারটা প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমি যদি লিখি যে প্রিন্ট এফ ডাবল কোটেশনের মধ্যে আমি যা প্রিন্ট করতে চাই সেটা লিখলাম, লিখে আমরা লিখলাম যে প্রিন্ট এফ। এখানের মাধ্যমে কি হলো, স্টারটা একবার প্রিন্ট হলো। তো আমাকে বলতে বলা হলো যে 5 বার প্রিন্ট করো। তো আমরা কি করবো, আমাদের সহজ স্বাভাবিক সেন্সে কি আসে, আমরা হচ্ছে 5 বার প্রিন্ট এফ লিখে দিব। প্রিন্ট এফ 5 বার লিখলাম, এই 2 বার লিখলাম, 2 বার প্রিন্ট হলো। এরকম ভাবে আমরা যদি 5 বার লিখি তাহলে 5 বার প্রিন্ট হবে। কিন্তু এই জিনিসটাকে আরো সহজ করে আমাদের কাছে সি প্রোগ্রামিং তুলে ধরছে, যেটার কাজ হচ্ছে গিয়ে যেটার মাধ্যমে আমরা সেটা করি সেটা হচ্ছে লুপ। অর্থাৎ লুপের মাধ্যমে আমরা কি করি, এই পুরা জিনিসটাকে আমরা আরো সহজ করে ফেলি। যেমন যেমন আমরা হচ্ছে পুরা লুপের মাধ্যমে আমরা কি করি, পুরা কাজটা বারবার যেই কাজটা আমাদের করা লাগতেছে সেই কাজটা আমরা আরো একটু ইজিলি করতে পারি। যেমন ফর আচ্ছা, এখানে আমি কি করলাম, আমরা একটু আগে বলছি লুপের কাজ হচ্ছে গিয়ে কোনো কাজ যদি আমাদের বারংবার করা লাগে, অর্থাৎ রিপিটেডলি করা লাগে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একটা স্টেটমেন্টকে আমরা যদি লুপের আন্ডারে নিয়ে যাই তখন ওই কাজটা বারবার হবে এবং ওই লুপটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ভালো কথা। লুপ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ফর লুপ, তারপর হচ্ছে গিয়ে হোয়াইল লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ। এই 3 ধরনের লুপ আছে আমাদের টোটালি সি প্রোগ্রামিংয়ে। তো আমরা হচ্ছে
ফর লুপ নিয়ে কাজ করতেছি। ফর লুপে কি থাকে, ফর লুপের হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমাদের কন্ট্রোল সেকশন থাকে। এই সেকশনটার মাধ্যমে আমরা কন্ট্রোল করি, কি কন্ট্রোল করি, যে ফর লুপটা কতবার চলবে বা কোন পর্যন্ত চলবে, ইনিশিয়ালাইজেশন কি, ইনক্রিমেন্ট কিভাবে হচ্ছে, ডিক্রিমেন্ট কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমরা এই সেকশনের মাধ্যমে কন্ট্রোল করি। আর পরবর্তীতে আমরা যেটা লিখি, যে প্রিন্টএফ বডির ভিতরে যেটা লিখি, সেটা হচ্ছে আমরা গিয়ে কতবার ওই লুপটা চলবে ততবার ওই জিনিসটা আমাদের ওই কমান্ডটা কাজ করবে। অর্থাৎ আমাদের এখানে কি দরকার ছিল, যে একটা স্টার 5 বার প্রিন্ট করার দরকার। তো আমরা কি লিখছি, একটা ফর লুপ লিখে বলে দিছি যেই ফর লুপের ভিতরে প্রিন্টএফ স্টার লিখে দিছি, অর্থাৎ এই ফর লুপটা যতবার চলবে এই প্রিন্টএফ কমান্ডটাও ততবার চলবে। তার মানে কি, প্রিন্টএফ কমান্ডটা যদি 5 বার চলে আমার 5 বার প্রিন্ট হচ্ছে, 10 বার চলে 10 বার প্রিন্ট হচ্ছে। তো যেহেতু আমাদের 5 বার প্রিন্ট করার দরকার, সেহেতু আমরা কন্ডিশন এমনভাবে লিখছি যাতে করে 5 বার প্রিন্ট হয়। এখন আমরা আসি এই কমান্ড সেকশনে, যে এটা কিভাবে কন্ট্রোল করা যায় ফর লুপটাকে। ফর লুপটাকে কন্ট্রোল করার জন্য আমরা ফার্স্ট অফ অল লিখলাম ফর, তারপর একটা ভ্যারিয়েবলের দ্বারা আমরা হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটা কন্ট্রোল করবো। এখন এই ভ্যারিয়েবলটা আমরা চাইলে ভিতরেও ইনিশিয়ালাইজ করতে পারি, আবার চাইলে বাইরেও ইনিশিয়ালাইজ করতে পারি। যেমন এখানে লিখে দিতে পারি ইন্ট আই, অর্থাৎ এই আইটাই আমি ডিক্লেয়ার করছি যাতে করে আমি এই আই দিয়ে এই ফর লুপটাকে কন্ট্রোল করতে পারি। এখন আই এর মান ফার্স্টেই আমি লিখলাম আই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যখন ফর লুপটা শুরু করতে যাচ্ছি তখন ইনিশিয়ালাইজেশনে আই এর মান হচ্ছে 0। এবং এই ফর লুপের বৈশিষ্ট্য হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রথমবার সে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হচ্ছে কিনা সেই পার্ট। তো তিনটা পার্টকে যদি আমি ভাগ করি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ট্রোল, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো ইনিশিয়ালাইজেশন পার্টে আমি লিখলাম আই ইজ ইকুয়াল টু 0। তারপর সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে কন্ডিশন পার্টে ফার্স্টবার যাবো না, আমরা ভিতরে চলে আসবো। ভিতরে কাজ কি, ভিতরে কাজ হচ্ছে একবার স্টার প্রিন্ট করা। সো আমি হচ্ছে একবার স্টার প্রিন্ট করে দিলাম। তারপর আমি হচ্ছে ঘুরে এইখান থেকে ঘুরে এইখানে যাব। এখানে গিয়ে কি দেখলাম, এখানে গিয়ে দেখলাম যে আই প্লাস প্লাস, এখানে এই জিনিসটা হচ্ছে আমরা আরেকটু আগে শেখা উচিত ছিল। সেটা হচ্ছে আই প্লাস প্লাস আমরা যখন লিখি, সেটার মান হচ্ছে গিয়ে আই এর মানটা 1 বাড়িয়ে দাও। এটাকে বলা হয় ইউনারি অপারেটর, অর্থাৎ একটা সিঙ্গেল অপারেন্ডের উপর আমি যখন কাজ করি সেটা হচ্ছে ইউনারি অপারেটর। আর যখন হচ্ছে বাইনারি অপারেন্ডের উপর কাজ করি, অর্থাৎ দুইটা অপারেন্ডের উপর যখন আমরা কাজ করি, সেটা হচ্ছে বাইনারি অপারেটর। আচ্ছা, এটা একটু ডিটেলসে আমরা লিখে দিই, সেকেন্ড। অপারেটর হচ্ছে কি আমার দুই ধরনের, ইউনারি অপারেটরকে যদি আমরা ভাগ করি, আমরা নাম দেখেই বুঝতে পারতেছি যে ইউনারি অপারেটর হচ্ছে সিঙ্গেল অপারেন্ডের উপর কাজ করে, আর বাইনারি অপারেটর হচ্ছে গিয়ে বাইনারি অপারেন্ড, অর্থাৎ দুইটা অপারেন্ডের উপর কাজ করে। তো ইউনারি অপারেটর কি কি আছে, ইউনারি অপারেটরগুলো হচ্ছে গিয়ে আমার প্লাস মাইনাস, তারপর প্লাস প্লাস মাইনাস মাইনাস। অর্থাৎ হচ্ছে গিয়ে প্লাস তো বুঝতেছি যে ইউনারি অপারেন্ডের মান যখন আমরা প্লাস লিখি তার মানে হচ্ছে কোনো কিছু যোগ করা, মাইনাস মানে বিয়োগ করা। আর প্লাস প্লাস যখন আমরা লিখি তাই এটার মাধ্যমে বোঝানো হয় যেই অপারেন্ডের উপর আমি কাজ করতেছি সেই অপারেন্ডের মান 1 বাড়িয়ে দেওয়া। অর্থাৎ আমরা যখন লিখব যে এ প্লাস প্লাস, অর্থাৎ এ এর মান আমরা যদি আগে 0 রেখে থাকি, অর্থাৎ এ এর মান 0 রাখার পর আমরা যখন এ প্লাস প্লাস পাচ্ছি, এর মানটা আমার হয়ে যাবে 1। এটাই হচ্ছে ইউনারি অপারেন্ডের কাজ, অর্থাৎ প্লাস প্লাস অপারেটরের কাজ। তেমনিভাবে আমরা যদি লিখি এ এর মান 0, তারপর আমি লিখলাম এ মাইনাস মাইনাস, তার মানে কি এ এর মান 1 কমে যাবে, তখন কত হয়ে যাবে, -1। তার মানে ইউনারি অপারেটর অর্থাৎ প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের কাজ তো আমরা বুঝতে পারছি। প্লাস প্লাসের কাজ কি, প্লাস প্লাসের কাজ হচ্ছে গিয়ে যেই ভ্যারিয়েবলের উপর আমরা প্লাস প্লাসটা ইউজ করছি সেই প্লাস প্লাস, অর্থাৎ সেই ভ্যারিয়েবলটার মান যদি আগে যত থাকবে তার থেকে 1 বেড়ে যাবে, আর মাইনাস মাইনাস ইউজ করলে সেই ভ্যারিয়েবলটার মান আগে যত ছিল তার থেকে কমে যাবে। তার মানে আমরা যখন এখানে লিখি যে আই প্লাস প্লাস, অর্থাৎ প্রথমবার আই ইজ ইকুয়াল টু 0 হওয়ার পর সে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টে যাবে না, সে ডিরেক্ট এখানে বডিতে চলে আসবে। বডির থেকে সে ঘুরে হচ্ছে ইনক্রিমেন্টাল পার্টে যাবে, অর্থাৎ সেখানে যায় দেখলো, সে দেখলো যে আই প্লাস প্লাস মানে কি, আই এর মান আগে 0 ছিল, এখন হয়ে গেছে ইনক্রিমেন্ট হয়ে গেছে 1। তেমনিভাবে বাইনারি অপারেটর কী কী আছে আমরা হচ্ছে একটু বইতে খুঁজলেই পাবো, অনেকগুলো বাইনারি অপারেটর আছে। আমি আপাতত ওই দিকে যাচ্ছি না, আমি হচ্ছে C++ দিয়ে যেহেতু পড়াচ্ছি সেহেতু এই জিনিসটাতেই থাকি। সেটা হচ্ছে আই প্লাস প্লাস হয়ে যাওয়ার পর, অর্থাৎ আই এর মানটা 0 থেকে 1 হয়ে গেছে,
0 থেকে কত হয়ে গেছে 1। তারপর 1 হয়ে যাওয়ার পর সে এখানে আসবে কন্ডিশন চেক করার জন্য। আমি আগেই বলছি এইটা হচ্ছে আমার ডিক্লারেশন পার্ট, এটা হচ্ছে ডিক্লেয়ার করতেছি আমি, এই পার্টটুকু হচ্ছে ডিক্লেয়ার করতেছি, এই পার্টটুকু হচ্ছে কন্ডিশন চেক করতেছি, আর এই পার্টটুকুতে আমি হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে যা আমার লুপের জন্য দরকারি সেটাই করতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের ছিল i = 0, সেখান থেকে আমাদের এই বডিতে স্টার প্রিন্ট হলো, তারপর সে এখানে গেল, এখানে গিয়ে কী হলো, i এর মানটা 1 হয়ে গেল। তারপর সে এখান থেকে দেখবে যে লুপ চালু, এখন কি লুপ কি চালু রাখবো না লুপটা বন্ধ করে দেবে, এই জিনিসটা চেক করার জন্য সে এখানে আসলো। এখানে এসে দেখলো যে i <5, i<5 শব্দটার মানে কি, অর্থাৎ i এর মান 5-এর চেয়ে ছোট কিনা। এখানে একটা কোশ্চেন সাইনের মতো আর কি জিনিসটা, যে সে কম্পিউটারকে জিজ্ঞেস করতেছে যে i এর মান কি 5-এর চেয়ে ছোট কিনা। এখন i এর মান আমাদের কাছে কত ছিল, 0 থেকে 1 হয়েছে, সুতরাং i এর মান 1 তো অবশ্যই 5-এর চেয়ে ছোট, সুতরাং আমাদের লুপটা চলবে। সেজন্য সে আবার কি করবে, এখানে চলে আসবে, কি করবে, আবার আরেকটি স্টার প্রিন্ট করবে। তো আমি আরেকটি স্টার লিখে দিলাম, আরেকটি স্টার প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার সে ইনক্রিমেন্টাল পার্টে যাবে। এইখানে গিয়ে সে কি করবে, i++ আবার করবে। i এর মান কত ছিল, 1 ছিল, এখন কত, 2 কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তো সুতরাং সে আবার এখানে ঢুকবে, এখানে ঢুকে আবার প্রিন্ট করবে, স্টার 3টা প্রিন্ট করলাম আমি। তারপর সেখান থেকে সে আবার i++ যাবে, i এর মান 4 হবে। 4 কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। 4 কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। সুতরাং সে এখানে যাবে, তারপর আবার আরেকবার প্রিন্ট করবে, তবে প্রিন্ট করার পর এখানে যখন যাবে তখন i এর মান কত হয়ে গেছে, 5। এখন আমরা যখন এখানে দেখলাম যে i এর মান 5-এর চেয়ে ছোট লাগবে, কিন্তু 5 কি 5-এর চেয়ে ছোট না, অবশ্যই না। 5 যখনই 5-এর চেয়ে ছোট না, অর্থাৎ এই কন্ডিশনটা ব্রেক হয়ে গেছে। এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাওয়ার মানে পুরো লুপটা ব্রেক হয়ে যাবে। তার মানে আমার অলরেডি 5বার প্রিন্ট হয়ে গেছে, আমার যেই কাজের জন্য আমি লুপটা ইউজ করছি সেই কাজটা আমার সাকসিড, সুতরাং আমার আর লুপের দরকার নেই। তারপর এই বডিটা ব্রেক হয়ে সে বের হয়ে যাবে। মানে আমি তো বুঝতে পারছি লুপের কাজ কি। লুপের কাজ আমি আগেই বলছিলাম যে লুপের কাজ হচ্ছে কোনো সি প্রোগ্রামিংয়ে কোনো একটা কাজ যদি আমাদের বারবার করা লাগে, সেই ক্ষেত্রে আমরা লুপটা ইউজ করি। তেমনিভাবে এখানে ফর লুপের মাধ্যমে আমরা কি করলাম, ফর লুপের মাধ্যমে আমরা একটা স্টার 5বার প্রিন্ট করলাম, যেটা আমাদের স্বাভাবিক সেন্সে করতে গেলে 5বার ওই কমান্ডটা লিখতে হতো, কি কমান্ড, প্রিন্টএফ স্টার, এই কমান্ডটা আমাদের 5বার লেখা লাগতো। সুতরাং ওই কাজটা আমাদের করা লাগতেছে না, আমরা এই লুপ ইউজ করে ইজিলি করে ফেলতে পারতেছি। এখন এইটাতে গেলো ফর লুপ। তেমনিভাবে আমাদের আছে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এখন আসে হোয়াইল লুপের সিনট্যাক্সটা আমরা একটু দেখি। হোয়াইল লুপে আমরা যদি সেম কাজটা আবার করতে যাইতাম তাহলে আমাদের কি করা লাগতো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে i এর মান আমরা 0 ডিনোট করে দিচ্ছি আগেই। এখন দেখি হোয়াইল লুপের মাধ্যমে আমরা যদি সেম কাজটা করতে যাই, অর্থাৎ স্টার 5বার প্রিন্ট করা লাগতেছে, তো আমরা লিখলাম হোয়াইল i<5, তারপর এই সিনট্যাক্স সেম প্রিন্টএফ। আচ্ছা, এখানে কি করা লাগতেছে দেখি আমরা। হোয়াইল লুপের মাধ্যমে আমাদের কি করা লাগতেছে, আমরা i এর মান ফার্স্টে 0 ডিনোট করে নিছি, তারপর সেখান থেকে আমরা কন্ডিশন দিছি যে i এর মান 5-এর চেয়ে ছোট হওয়া লাগবে, তারপর আমরা লিখছি প্রিন্টএফ স্টার। এখন এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এই ভুলটা কি কেউ বলতে পারি, যদি বলতে পারি তাহলে কমেন্টে লিখে ফেলি। আমি বলে দিচ্ছি ভুলটা কি হয়েছে। সেখানে হচ্ছে দেখো i এর মান 0, তারপর হোয়াইল লুপের কন্ডিশন কাজ করছে 0 5-এর চেয়ে ছোট, ওকে ফাইন। তারপর ঢুকলো, ঢুকে দেখলো প্রিন্টএফ স্টার, অর্থাৎ সেই স্টার প্রিন্ট করতে থাকলো, স্টার প্রিন্ট করলো। তারপর সে আবার এখানে আসবে, এখানে এসে দেখলো কি i এর মান 5-এর চেয়ে ছোট। এখন i এর মান কি চেঞ্জ হয়েছে, i এর মান তো শূন্যই আছে। এটা এটা যতবারই i এর মান তো চেঞ্জ হবে না কোনোদিন, কারণ আমি এখানে কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কমান্ড লিখি নেই, অর্থাৎ আমি লিখি নাই i++ বা i-, অর্থাৎ i এর মান যে শূন্য আছে ওই শূন্যতেই থেকে যাবে আলটিমেটলি সারা জীবনের জন্য। হবে কি, এই হোয়াইল লুপটা আজীবনের মতো চলতে, এটাকে আমরা সাধারণত বলি ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপের আওতায় যখনই পড়ে যাবে সেটা হচ্ছে গিয়ে ওই কমান্ডটা, ওই প্রোগ্রামটা আলটিমেটলি কোনো কাজ করতেছে না, আমার দাঁড়ায় যেতেছে প্রোগ্রামটা। সুতরাং এই কাজ থেকে, এই প্রোগ্রামের দাঁড়ায় যাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করা লাগবে, আমরা হচ্ছে এই ছোট্ট একটা জিনিস লিখে দিতে হবে যে i++, এর মানে কি হলো, i এর মান বাড়াইতে থাকো। কত করে বাড়াইতে থাকো, 1 করে বাড়াইতে থাকো। আচ্ছা, তার মানে এখন এই হোয়াইল লুপটা কমপ্লিট, যে আমরা i এর মান 0 ছিল ফার্স্টে, তারপর আমরা দেখলাম যে 0 5-এর চেয়ে ছোট, তারপর আমরা একবার স্টার প্রিন্ট করলাম, তারপর i এর মান 1 বাড়াইলাম, 1 হইলো, তারপর আবার i এর মান বাড়াইলাম, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো। এইভাবে আমরা 5টা স্টার প্রিন্ট করে ফেলতে পারবো। এবং যখনই i এর মান 5 হবে তখনই এই কন্ডিশনটা ব্রেক হবে। ব্রেক হবে কিভাবে, দেখবে যে 5 5-এর চেয়ে ছোট না, অর্থাৎ 5 যখনই 5-এর চেয়ে ছোট না, তার মানে লুপের কন্ডিশন ব্রেক। লুপের কন্ডিশন ব্রেক হওয়া মানে এই লুপটার কোনো এক্সিস্ট করে না। লুপ যেহেতু এক্সিস্ট করে না, তো আমাদের প্রোগ্রামের কাজ শেষ, আমাদের অলরেডি 5টা স্টার প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন থার্ড আমাদের যে কাজ সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা কি, ডু হোয়াইল লুপটা কি না,
ডু হোয়াইল লুপ আমরা যখন করতেছি তখন এই ডু জিনিসটা উপরে লিখবো, তারপর এখানে একটা ব্র্যাকেট দিব, তারপর কাজ শেষ করার পর আমরা হচ্ছে গিয়ে এইখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা হোয়াইল লুপে কি করছিলাম, হোয়াইল লুপে এইখানে কন্ডিশনটা দিয়ে দিয়েছিলাম আগে। আর ডু হোয়াইল লুপে আমরা যেটা করবো, ডু এর পর একটা ব্র্যাকেট দিব, তারপর এই বডির মধ্যে আমরা যেই কাজটা করবো সেই কাজটা লিখবো। আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা অবশ্যই লিখে রাখবো, নাহলে সেটা ইনফিনিটি লুপের আন্ডারে চলে যাবে। তারপর যেই কন্ডিশনটা দিয়ে এই লুপটা আমরা কন্ট্রোল করবো সেই কন্ডিশনটা আমরা এখানে লিখবো। অর্থাৎ আমাদের কন্ডিশনটা কি থাকবে, i<5। কেন, কারণ হচ্ছে কি আমাদের, আচ্ছা অবশ্যই সেমিকোলন দিতে ভুলবো না। i<5 কেন লিখবো, কারণ আমাদের বলাই হয়েছে যে আমাদের আমরা চিন্তাই করে নিচ্ছি যে আমরা 5 বার স্টার প্রিন্ট করবো, 5 বার চেয়ে বেশিও না কমও না। যদি আমাদের বেশি কম হইতো তাহলে আমরা কন্ডিশনটা ওই অনুযায়ী চেঞ্জ করতাম। তো এখানে কি হইতেছে, আমরা দেখতাম যে ডু ডু মানে কি করো, কি করবে, এই বডিতে যেই কমান্ডটা দেওয়া আছে সেই কমান্ড অনুযায়ী কাজ করো, তারপর ইনক্রিমেন্ট করো, তারপর কন্ডিশন চেক করো। অর্থাৎ পুরো জিনিসটা যদি আমি জিনিসটা দেখি, তাহলে ফার্স্ট অফ অল আমাদের এই কাজটা করবে, তারপর ইনক্রিমেন্ট হবে, তারপর ইনক্রিমেন্ট হওয়ার পর সেইখানে কন্ডিশন চেক করবে, তারপর আবার ঢুকবে, এই সেম লুপেই সে চলতে থাকবে। কি করবে, ফার্স্টে আমরা ঢুকলাম, ঢুকে স্টার প্রিন্ট করলাম, তারপর আই এর মান কত ছিল, 0 ছিল, 0 চেয়ে 1 হয়েছে, 1 হওয়ার পর আমরা দেখলাম যে কন্ডিশন চেক করে যে 1 কি 5-এর চেয়ে ছোট কি বড়, তো 1 5-এর চেয়ে অবশ্যই ছোট। তারপর সেই এই পুরো বডিটা আবার ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, এইভাবে করে সে 5টা স্টার প্রিন্ট করে তারপর ক্ষান্ত দিবে। তার মানে আমরা পুরো 3টা জিনিসের যে কাজ দেখলাম লুপের, এই 3টা কাজই কিন্তু সেম। অর্থাৎ 3টা লুপই কিন্তু একই কাজ করে। অর্থাৎ কোনো একটা কাজ যদি আমাদের রিপিটেডলি করা লাগে, সেই কাজটা আমাদের ফর হোয়াইল বা ডু হোয়াইল দিয়ে আমরা করতে পারি। কিন্তু যেটা ভিন্ন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিনট্যাক্স আলাদা, প্রত্যেকটার কন্ট্রোল সিস্টেম আলাদা। এক একটা কন্ট্রোল করা লাগে হয়তো দেখা যাচ্ছে সামনে, আরেকটা কন্ট্রোল করা লাগে নিচে। তো আমাদের যেইটাই সুবিধা হয় আমরা ওইটাই ইউজ করব, এবং একই কাজ আমরা ভিন্ন ভিন্ন ওয়েতে করতে পারবো। এই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, লুপের কাজ যদি আমাদেরকে শেষ হয়, আমরা আশা করি বুঝতে পারছি। আর থার্ড লাস্ট একটা জিনিস আমরা আজকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা হচ্ছে কি আমাদের কন্ডিশনের মতন একটা। স্টেটমেন্টের কাজ কি, স্টেটমেন্ট আমরা একটু লাস্ট আজকের টপিক সেটা সে দেখে নিই আমরা। কন্ডিশনাল স্টেটমেন্ট, সরি আমি লিখতে ভুলে গেছি। কন্ডিশনাল স্টেটমেন্টের কি, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে যুক্তি দিয়ে কোনো একটা কাজ করা। ধরি আমাদের বলতে বলা হলো যে 2টা সংখ্যা আমাদের ইনপুট দিয়ে দেওয়া হলো, এবং বলতে বলা হলো 2টা সংখ্যার মধ্যে ছোট এবং বড় নির্ণয় করো, বা 2টা সংখ্যার মধ্যে খুব ইজি আমাদের বলতে বলা হলো 3টা সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয় করো। অর্থাৎ আমাদের 3টা সংখ্যা ইনপুট দিতে বলবে, বা 3টা সংখ্যা কি বলে অ্যাসাইন করে দিবে যে 3টা সংখ্যার মান এত। ধরি এ এর মান 5, বি এর মান 6, আর সি এর মান হচ্ছে গিয়ে 4। এই 3টা সংখ্যা আমাদের দিয়ে বলতে বলা হলো কম্পিউটারকে এই 3টা সংখ্যা অ্যাসাইন করো, তারপর বলতে বলো যে কোন সংখ্যাটা ছোট, সবচেয়ে ছোট। আমরা কি করব, আমরা আমাদের জেনারেল সেন্সে কি বলে, আমরা হচ্ছে কোশ্চেন করব না যে এ বড় না বি বড়। আমরা দেখলাম যে এ আর বি এর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে কে বড়, এ বড়, বি বড়। তারপর আমরা আবার যদি দেখি বি আর সি এর মধ্যে তুলনা করি, যেহেতু এই দুইটার মধ্যে তুলনা হয়ে গেছে অলরেডি, আমরা কি বের করতেছি, আমরা বের করতেছি ছোট। আমরা জানি যে বি ছোট না, বি অবশ্যই সবার চেয়ে বড়। তার মানে আমাদের বাকি যে 2টা জিনিস আছে অর্থাৎ এ আর সি, এই দুটার মধ্যে কে ছোট, আমরা এইটা দেখলেই তো হয়ে গেছে। আমরা দেখলাম যে এ আর সি এর মধ্যে কোনটা ছোট, সি ছোট। সুতরাং সি আলটিমেটলি বি এর চেয়েও ছোট, এ এর চেয়ে ছোট। বুঝতে পারছি আমরা। তো এই পদ্ধতি অনুসরণ করে আমরা যদি প্রোগ্রামিংটা করি, সেই ক্ষেত্রে আমাদের যেই কাজের যেই জিনিসটা আমাদের দরকার হবে, আমি ডিরেক্ট মেইন ফাংশন থেকে করতেছি, বাকিটুকু আশা করি পারবা। int a b c is equal to 5, sorry, b is equal to 6, c is equal to 4। এখন আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর সাহায্যে এই জিনিসটা যদি করতে যাই, তাহলে আমাদের যে জিনিসটা আগে দরকার, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট চেক করতে হবে। অর্থাৎ আমি একটু আগেই বলছি আমরা চেক করব কিভাবে, এ বড় না বি বড়, আমরা আগে চেক কোশ্চেন করব। তারপর দেখলাম যে এ আর বি এর মধ্যে বি বড়, তাহলে আমরা কি বের করতেছি, সি বের করতে, আমরা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা বের করতে চাচ্ছি। তার মানে এ আর বি এর মধ্যে অবশ্যই এ ছোট, তাহলে আমাদের বাকি আছে কি, সি। তো আমরা ওখানে কোশ্চেন করবো যে এ বড় না সি বড়।
তো আমরা এখানে দেখলাম যে সি বড় না এ বড়, তার মানে আলটিমেটলি ছোটকে সি ছোট, অর্থাৎ সি এ এর চেয়ে ছোট, এ আবার বি এর চেয়ে ছোট, তার মানে আলটিমেটলি সি সবার চেয়ে ছোট। তো এই যে কাজটা যদি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে কোশ্চেন করে করে এভাবে করতে চাই, তো আমরা যে ফার্স্টে লিখবো ইফ। ইফ মানে কি, যদি এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বি এর চেয়ে ছোট হয় এবং এ সি এর চেয়ে ছোট হয়। দেখো এখানে ফার্স্ট কন্ডিশন আমি বলছি এ বি এর চেয়ে ছোট। আচ্ছা এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্ড অপারেশন, অর্থাৎ এই অ্যান্ড অপারেশনের দুই সাইডে যেটা থাকবে দুইটাকেই সত্যি হতে হবে। এটার অল্টারনেটিভ আরেকটা আছে অর অপারেশন, যেখানে হচ্ছে যে কোনো একটা জিনিস সত্যি হলে হয়েছে। আমরা আপাতত অ্যান্ড অপারেশন নিয়ে কাজ করতেছি। আমরা কি লিখছি দেখো আবার আরেকবার, এ লেস দেন বি, যদি এ বি এর চেয়ে ছোট হয় এবং এ লেস দেন সি, এবং এ সি এর চেয়েও ছোট, তার মানে আলটিমেটলি কি এ বি এর চেয়েও ছোট, এ সি এর চেয়ে ছোট, তার মানে এ সবার চেয়ে ছোট। তো আমরা সুতরাং লিখে দিব প্রিন্ট এফ এ, অর্থাৎ এ সবার চেয়ে ছোট, পার্সেন্টেজ ডি এ। এখন কথা হচ্ছে গিয়ে এটা তো নাও হইতে পারে, অর্থাৎ এ বি এর চেয়ে ছোট হইতে পারে, সি এর চেয়ে ছোট, এটা তো নাও হইতে পারে। তখন আমরা কি করব, তখন আমাদের নেক্সট যে জিনিসটা এলসিফ বলে আরেকটা কন্ডিশন আছে, অর্থাৎ এলসিফ এর বাংলা মানে কি, অথবা যদি, অর্থাৎ উপরেরটা যদি কাজ না করে তার মানে সেকেন্ডটায় আসবে। সেকেন্ডটা আমরা কি লিখবো, যে আমাদের এতক্ষণ আমরা চেক করছি এ ছোট কিনা, তো আমরা এখন চেক করবো বি ছোট কিনা, তার মানে কি বি সি এর চেয়েও ছোট হবে অ্যান্ড বি এ এর চেয়েও ছোট হবে। যদি বি সি এর চেয়েও ছোট হয় এবং বি এ এর চেয়েও ছোট হয়, তার মানে কি বি সবার চেয়ে ছোট, তখন আমরা প্রিন্ট করবো বি, অর্থাৎ বি সবার চেয়ে ছোট, মানে বিটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এ সবার চেয়ে ছোট হইতে পারে, বিও সবার চেয়ে ছোট হইতে পারে, আরেকটা অপশন তো আমাদের কাছে আছে যেটা হচ্ছে সি, সিও তো সবার চেয়ে ছোট হইতে পারে। এখন দেখো যদি এ সবার চেয়ে ছোট না হয় এবং বিও সবার চেয়ে ছোট না হয়, তাহলে বাই চান্সে কি সি, অবশ্যই এ আর বি যদি দুইটার চেয়ে ছোট না হয়, সি অবশ্যই ওই সবার চেয়ে ছোট হবে। তো সুতরাং আমরা এখানে ডিরেক্ট লিখে দিতে পারি এস প্রিন্ট এফ সি। মানে কি, আমরা পুরো জিনিসটাকে যদি আবার রিওয়াইন্ড করি, সেটা হচ্ছে দেখা যাবে যে আমাদের চেক করতে বলেছে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটকে। তো আমরা ফার্স্টে চেক করলাম এ সবার চেয়ে ছোট কিনা, যেটা আমরা চেক করলাম এ কি বি এর চেয়ে ছোট এবং এ কি সি এর চেয়ে ছোট। এই দুইটা কন্ডিশনের মাধ্যমে, এই দুইটা কন্ডিশন আমরা ইফের ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। যদি দুইটাই সত্য হয় তাহলে আমাদের এ ছোট, যদি তা না হয় তাহলে বি সম্ভাবনা আছে, সুতরাং বি কে চেক করলাম বি কি দুইটার চেয়ে ছোট কিনা, যদি হয় তাহলে বি সবার চেয়ে ছোট, আর না হলে সি সবার চেয়ে ছোট। এখন এই যে পুরো যুক্তিক কাজটা আমরা করলাম, সেটা আমরা তিনটা জিনিসের মাধ্যমে ডিসাইড করছি। এই তিনটা জিনিস কি, ইফ, এলসিফ আর এলস, এই তিনটা জিনিস যে আছে এটাই হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্টের আরও অনেক রূপ আছে, যেমন হচ্ছে সুইচ কেস একটা আমরা বলতে পারি। সুইচ কেসে হচ্ছে কি, এখানে যেমন আমরা তিনটা কেসের মাধ্যমে আমরা ডিসাইড করছি যে এইটা না হইলে এইটা, না হইলে ওইটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু এরকম তো হইতে পারে যে আমাদের কাছে চারটা রাস্তা আছে, যে কোনো রাস্তায় গেলে আমি কোনো একটা কাজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই তিনটা তো আমাদের কাজ করবে না, সেই ক্ষেত্রে আমাদের সুইচ স্টেটমেন্টটা কাজ করবে। যে সুইচ স্টেটমেন্টের একটা ডিফল্ট ভ্যালু থাকে, যে কোনো কিছু না হইলে ওই জিনিসটা হবে, আর না হলে অনেকগুলা কেস তুমি যত ইচ্ছা বাড়াইতে পারো সুইচ 1 2 3 4 দিয়ে, যেটা তোমাদের বইয়ে আছে। আজকে আমি সময়ের সাপেক্ষে দেখাতে পারছি না। তো সুইচ আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, যেটা তোমরা দেখে নিবা। আর হচ্ছে ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট তো দেখাইলাম। সি প্রোগ্রামিং আসলে অনেক বিশাল, এটা আসলে এক ক্লাসে কভার করা সম্ভব না, সত্যি কথা বলতে চাইলেও সম্ভব না। তাও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব পারা যায়। আশা করি তোমরা হচ্ছে গিয়ে কিছুটা হইলে উপকৃত হইছো। আর হচ্ছে গিয়ে আর এই ক্লাস শেষে একটু পরেই লিমন স্যার আসবে লাইভে। তো তোমরা সবাই হ্যাঁ একসাথে মানে অনলাইনেই থাকো, আর বন্ধু বান্ধব আরও যা আছে তাদের মাধ্যমে শেয়ার করো, কিছু হইলেও শিখতে পারবা আশা করি। এমনি কথা বলবো, ভালো থেকো সবাই। আচ্ছা, শুভ সন্ধ্যা।